এদিকে আজ ঈদের পরের দিন বিএনপি এবং জামাত একসাথে রাজপথে নেমেছে। ভয়াবহ সংঘর্ষ হয় রাজপথে, অসংখ্য নেতাকর্মী নিহত হয়। তারেক রহমান এবং জামাতে আমিরের কাঁপুনি শুরু হয় আন্তর্জাতিক চাপে। পবিত্র ঈদ উল ফিতরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হয় এই শুভেচ্ছা বিনিময়। দীর্ঘদিন পর সপরিবারে দেশে ঈদ করার সুযোগ পেয়ে শুকরিয়া আদায় করেন তারেক রহমান। ঈদের পর জামাত এনসিপির বৃহত্তর কর্মসূচি রাজপথে। জামাত এনসিপি জানে উপরে তারা যতটাই বলুক না কেন যে সংসদে আমরা সমাধান চাই, বাস্তবিক পক্ষে জুলাই সনদ বাস্তবায়ন এবং আমাদের যে কাঙ্ক্ষিত সংস্কার তার আগে সংসদে যে কোনো কিছু সমাধান সম্ভব নয়। আরো বেশি শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উদযাপন করতে সক্ষম হই দেশের সকল শ্রেণী পেশার মানুষকে। একেই বোধহয় বলে নিজেরাই নিজেদের পিছনে আঁচলা বাঁশ টেনে নেওয়া, এবং চারিদিকের যে আবহাওয়া তাতে এই রাজ্যে শাসক দলের হার যে নিশ্চিত সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। দেশের রাজনীতি এবং ভূ রাজনীতির এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আমাদের গোটা জাতির ভবিষ্যৎ অনেকটাই নির্ধারণ করে দিতে পারে। বাস্তবতা আড়াল করে আওয়ামী স্টাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে বিএনপি। দর্শক, বিএনপি অসম্ভব নাটকীয়তা করছে এবং এটা ফাঁস হয়ে যাচ্ছে। বিএনপির মধ্যে পরিবর্তনের কোনো মানসিকতা নাই। একটুও পরিবর্তন হয়নি বিএনপি দলের। অনেক ঝামেলা করছে বিএনপি কর্মীরা। এবং এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, আজকে ঈদের পরের দিনে জামাত এবং বিএনপি কর্মীরা একসাথে রাজপথে নেমেছে এবং রাজপথে নেমে অস্থিতিশীল পরিবেশ করে মুখোমুখি একটা সংঘর্ষ হয়। সেই সংঘর্ষ অসংখ্য বিএনপি কর্মী জামাত কর্মী আহত হয় এবং তারেক রহমান জামাতে আমির তারাও বিপদে পড়েছে। তাদের কাঁপুনি শুরু হয়ে যায় দেশের এই অস্থিতিশীল পরিবেশ দেখে। গত রমজান মাস রাজনীতি স্থির ছিল, এখন দেখতে পাচ্ছি অস্থিতিশীল দিকে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, বাংলাদেশের সর্বশেষ অবস্থা এবং বিএনপি জামাতের কি হয়েছে সবকিছু দেখতে পারবেন একটি ভিডিওতে। ঈদের পর জামাত এনসিপির বৃহত্তর কর্মসূচি আসবে রাজপথে। জামাত এনসিপি জানে উপরে তারা যতটাই বলুক না কেন যে সংসদে আমরা সমাধান চাই, বাস্তবিক পক্ষে জুলাই সনদ বাস্তবায়ন এবং আমাদের যে কাঙ্ক্ষিত সংস্কার তার আগে সংসদে যে কোনো কিছু সমাধান সম্ভব নয়। এটা জামাত নোস অ্যান্ড এনসিপি নোস। সংসদ ফ্যাসিবাদ চর্চার একটা প্রাণকেন্দ্র। এই সংসদ একটা অসম সংসদ। এই সংসদের ভালো কোনো ইতিহাস নেই। এই সংসদের ইতিহাস ব্যর্থতার ইতিহাস, একদলীয় শাসন কায়েমের ইতিহাস। বরং বাংলাদেশে ভালো কিছু যা হয়েছে তা রাজপথে হয়েছে, অন্যভাবে হয়েছে, সংসদের বাইরে হয়েছে। সাংবিধানিকভাবে ভালো কিছু বাংলাদেশে হতে পারেনি এবং কখনো হবেও না এই সংবিধান পাল্টানোর আগ পর্যন্ত। কারণ ৭২-এর সংবিধানটা ভারত বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে মূলত ক্ষমতাসীনরা যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে। এই জন্য দেখেন বাংলাদেশের ইতিহাস সবচেয়ে ভালো কি, এর একটা উত্তর দিব যে জিয়াউর রহমানের মতো একজন মহান ব্যক্তি ক্ষমতায় এসেছেন এবং তার শাসন। জিয়াউর রহমান যে ফরমানগুলো জারি করেছিলেন অথবা তার যে শাসন, এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো কিছু। এটা কি সংসদের মাধ্যমে কিংবা সংবিধানের মাধ্যমে এসেছিল? নেভার। এটা কাটা লাইনে এসেছিল। ওই কাটা লাইনেই বাংলাদেশের জন্য রহমত ছিল। এখন এই বিএনপি আজকে ক্ষমতায়, তারেক রহমান যাই বলেন না কেন, এরপরে আমাদের অতীতে ছিলেন খালেদা জিয়া, এগুলোকে যদি বাংলাদেশের জন্য আমরা রহমত ধরি, এই রহমতের প্রোডাকশন কিভাবে হয়েছে? জিয়াউর রহমানের অসাংবিধানিক এবং সংবিধান অনুযায়ী অবৈধ ক্ষমতা দখলের মাধ্যমে সংসদের বাইরে। আমরা তারেক রহমানকে পেয়েছি কিভাবে? জিয়াউর রহমান না থাকলে তো তারেক রহমানকে পেতাম না। জিয়াউর রহমানকে পেয়েছি কি সংসদের মাধ্যমে না সংবিধানের মাধ্যমে? কাটা লাইনে, উল্টা লাইনে, একদম অসাংবিধানিক লাইনে। তো এই জন্য সংসদ বাংলাদেশে কিছুই দিতে পারেনি। যা দিয়েছে রাজপথ, যা দিয়েছে সিপাহী বিপ্লব, অভ্যুত্থান। এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গণতন্ত্র ছিল না। সেই ৭৩ নির্বাচনেই শেখ মুজিব গণতন্ত্র ধ্বংস করে দিয়েছেন। এরপরে ৭৫ সালে তো ৭৪ সালে আনুষ্ঠানিকভাবে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছেন। এরপরে অভ্যুত্থান, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। গণতন্ত্র মূলত মোটামুটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বাংলাদেশে ৯০-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে। সেই ৯০-এর গণঅভ্যুত্থান এটাও কি সাংবিধানিক? গণঅভ্যুত্থান কখনো সংবিধানে থাকে না এবং ওটা সংসদেও হয় না, ওটা হয় রাজপথে। তাহলে বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অর্জন, ওটাও কিন্তু সংসদে হয়নি, সাংবিধানিকভাবে হয়নি, ওটা হয়েছে রাজপথে। এরপরে আবার ফ্যাসিবাদ, এমনকি তত্ত্বাবধায়ক সরকার একটা ভালো জিনিস, ওটাও কিন্তু সংসদে হয়নি, ওটাও রাজপথের আন্দোলনের মাধ্যমে হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ইনিশিয়েট হয়েছে ৯০-তে, এরপরে ৯৬-তে
বাধ্যতামূলক করা হয়েছে, তাও জোরালো আন্দোলনের মাধ্যমে, সংসদে আলোচনার মাধ্যমে। বাংলাদেশের ইতিহাসে ভালো কিছু হয়েছে, একটা সিঙ্গেল এক্সাম্পল দেখাতে পারবেন না, সম্ভব নয়। রাষ্ট্রপতি বদল নিয়ে দীর্ঘদিন ধরেই খেলা চলছে। বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস চেষ্টা করেছিলেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে নিজে সেই পদে বসার। সেই গভীর ষড়যন্ত্রের আংশিক পর্দাফাশ করেছেন শাহাবুদ্দিন চুপ্পু। বিরোধী দল জামাত ও তাদের সহযোগী এনসিপি এখনো চাইছে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করতে। কিন্তু বিএনপি সরকারের প্রধান তারেক রহমান যে রাষ্ট্রপতি বদলে আগ্রহী নন তা কার্যত বুঝিয়ে দিয়েছিলেন ভাবে ভাবে। এবার বিএনপি সরকার কার্যত স্পষ্ট করে দিল মোহাম্মদ শাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন। শুক্রবারই রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে সরকার জানিয়ে দেয় এবার জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই মতো শনিবার সকালে তারা দুজনেই একসঙ্গে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতে অংশ নিলেন। কি ভাবছেন এর সঙ্গে রাজনীতির সম্পর্ক কোথায়? আসলে এটা একটা বার্তা যা তারেক রহমান দিলেন বিরোধী রাজনৈতিক দলগুলিকে, সে কথাই আসছে। শনিবার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অংশ নেন। যে কোনো মুসলিম প্রধান রাষ্ট্রে এটাই শিষ্টাচার, যা জনগণের রায় জিতে আসা বিএনপি সরকার করেছে। কিন্তু 2024 ও 2025 সালের ঈদে এই শিষ্টাচারটুকু পালন করেননি মোহাম্মদ ইউনূসের সরকার। তারা নানাভাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঈদে প্রধান নামাজে অংশ নিতেই দেয়নি, জানিয়ে সে সময় কম বিতর্কও হয়নি। ইউনূস সরকার যেসব বিতর্ক পাত্তা না দিয়ে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে রাষ্ট্রপতিকে ঈদের নামাজে অংশ দিতে দেয়নি, এটা বাস্তব। মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন এত বিতর্ক সৃষ্টি করেছেন তার বলে শেষ করা যায় না। তার একটাই লক্ষ্য ছিল যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকা। এর জন্য তিনি কোনো নীতি, শিষ্টাচার বা রাষ্ট্রীয় প্রোটোকলের ধার ধারেননি। বিশেষ করে রাষ্ট্রপতি পদে তার বসার ইচ্ছে বহুদিনের। তিনি ভালোই জানেন তার আমলে নেওয়া বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত এবং একাধিক দুর্নীতির বিষয় তদন্ত শুরু হলেই তাকে জেলে যেতে হবে। সেক্ষেত্রে তার বাঁচার উপায় একটাই ছিল, বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বসা। সেই চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস। কিন্তু তারেক রহমান বাংলাদেশের বর্তমান সংবিধানের উপর আস্থা রাখছেন। সংসদে অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এবার প্রথা মাফিক প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সঙ্গে নিয়ে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন। কিন্তু বিএনপি সরকার বিজ্ঞপ্তি জারি করে আগেই তথ্য দিয়েছিল। বিভিন্ন মহলের মতে এটাই হলো তারেক রহমানের বার্তা বিরোধী জোটকে, বার্তা মোহাম্মদ ইউনূসকেও, যেটা বিগত 55 বছর ধরে হয়ে আসছে তার নিজের সংকীর্ণ স্বার্থে ভেঙেছিলেন মোহাম্মদ ইউনূস। কিন্তু রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে রাষ্ট্রপতিকে জাতীয় ঈদগাহের প্রথম জামাতে অংশগ্রহণ করার আমন্ত্রণের বিষয়টি জানানো অন্য মাত্রা দেয় বৈকি। অর্থাৎ তারেক বুঝিয়ে দিলেন যতই চেষ্টা করো মোহাম্মদ শাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকবেন। অন্যদিকে মোহাম্মদ ইউনূস তিনি নিজেকে একজন সাচ্চা মুসলিম বলে দাবি করেছিলেন, যিনি রাষ্ট্রপতির মতো দেশের সাংবিধানিক প্রধানকে ঈদের নামাজ পড়তে বাধা দিয়েছিলেন। সেই ইউনূসই ঈদের নামাজ পড়তে গিয়ে হোঁচট খেয়েছেন। সেই ভিডিও নিয়ে ট্রোল কম হয়নি। জানা যায় অংশ নিতে গিয়েও ইউনূস সাহেব মুসলিম রীতিনীতি মেনে নামাজ পড়তে পারেননি, সেখানেও ট্রোল হয়েছিলেন। আসলে বিদেশে থাকা ইউনূস আধুনিক ভাবধারার মানুষ। তিনি সমকামীদের অধিকার নিয়ে কথা বলেন, নামাজও পড়তেন না। কিন্তু বাংলাদেশে আসার পর তিনি ভেগ ধরেন একজন সাচ্চা মুসলিম সাজার। আবার কেউ কেউ দাবি করেন ইউনূস সাহেব সবসময় সর্বোচ্চ মর্যাদা পাওয়ার চেষ্টা করে এসেছেন, তাই রাষ্ট্রপতি থাকলে তাকেই সর্বোচ্চ মর্যাদা বা প্রোটোকল দিতে হয়। তাই যে অনুষ্ঠানে মোহাম্মদ ইউনূস যেতেন সেখানে রাষ্ট্রপতিকে আসতে দেওয়া হয়নি, যাতে তিনি সর্বোচ্চ প্রোটোকল পান। তবে এবার পাল্টে যাচ্ছে চিত্র, অনেকটাই প্রকাশ্যে তার কর্মকাণ্ড। ফলে ঈদের মতো এক পবিত্র উৎসবেই তারেক রহমান প্রাক্তন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে দিয়ে দিলেন কঠিন এক বার্তা। একজন সরকার প্রধানের কি দায়িত্ব কর্তব্য বুঝিয়ে দিলেন। শনিবার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিভাগের বিচারপতি, সংসদ সদস্য, বিভিন্ন দলের নেতা, কূটনীতিক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ প্রায় 30,000 মানুষ একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন। তারপর প্রধানমন্ত্রী ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে গিয়েও শুভেচ্ছা বিনিময় করেন। অর্থাৎ তারেক প্রধানমন্ত্রীর ভূমিকা প্রতি পদে বুঝিয়ে দিচ্ছেন। রাজনীতিতে একটা খুব পুরনো কথা আছে, এখানে শেষ কথা বলে আসলে কোনো কিছু নেই। আজ যিনি খাদের একদম কিনারায়, কাল তিনি হয়তো ছড়ে ঘোরাচ্ছেন পুরো দাবার বোর্ডে। আপনারা যারা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন, তারা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছেন যে গত কয়েকদিনে রাজনীতির মাঠে এমন একটা হাওয়া বইতে শুরু করেছে যা হয়তো কয়েক মাস আগেও বাংলাদেশের সাধারণ জনগণের মধ্য থেকে কিংবা রাজনীতিবিদদের মধ্য থেকে কেউ কল্পনা করেনি। বিশেষ করে জামাতে ইসলামের শীর্ষ নেতাদের সাম্প্রতিক কিছু মন্তব্য যেন পুরো রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে দেওয়ার একটা বড় ইঙ্গিত দিচ্ছে। আজ আমরা এই বিষয়টির একেবারে গভীরে যাব। কোনো আবেগ বা স্লোগান নয়, বরং একজন রাজনৈতিক পর্যবেক্ষকের জায়গা থেকে খুব ঠান্ডা মাথায় আমরা বোঝার চেষ্টা করব যে
কেন বর্তমান পরিস্থিতি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য একটা অভাবনীয় সুবর্ণ সুযোগ তৈরি করছে, কিভাবে বিএনপি এক চরম অস্বস্তিকর চাপে পড়ছে, এবং কেন অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগের রাজনীতিতে প্রবল প্রতাপে ফিরে আসার পথটা এখন আগের চেয়েও অনেক বেশি প্রশস্ত হয়ে গেছে। দর্শক, শুরুতেই আসুন সেই আলোচিত মন্তব্যগুলোর দিকে একটু নজর দিই। আপনারা নিশ্চয়ই সবাই জানেন, গত কয়েকদিন ধরে সংবিধান নিয়ে কিন্তু তুমুল বিতর্ক চলছে। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে কিন্তু জামাতে ইসলামী। তাদের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার এবং নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিন অত্যন্ত স্পষ্ট ভাষায় একটি কথা বলেছেন। তারা বলেছেন, পুরনো সংবিধানকে যদি মানতে হয় তবে সেই সংবিধান অনুযায়ী 2029 সাল পর্যন্ত শেখ হাসিনাই দেশের বৈধ প্রধানমন্ত্রী। এবার একটু গভীরভাবে ভেবে দেখার চেষ্টা করুন। তারা এই কথাটি কিন্তু শেখ হাসিনাকে ভালোবেসে কিংবা তার পক্ষে সাফাই গাওয়ার জন্য কোনোভাবে বলেননি। তারা মূলত বিএনপিকে আক্রমণ করতে গিয়ে পুরনো সংবিধান আঁকড়ে ধরার প্রবণতাটাকে কটাক্ষ করতে গিয়ে উদাহরণটি টেনেছেন। দর্শক, আমরা ঈদের মৌসুমে রয়েছি। ঈদের শুভেচ্ছা আবারও আপনাদেরকে বারবার জানাতে চাই। ঈদ আমাদের মানে ভালো বার্তা নিয়ে এসেছে, নিশ্চয়ই আসুক, ভালো বার্তা প্রতিষ্ঠিত হোক সমাজে। আমরা যেমন উন্মুক্ত অবস্থায় ঈদ করছি, তেমনি কারাগারে যারা অবরুদ্ধ রয়েছেন তারাও ঈদ করছেন। কারাগারের মানুষগুলো কিভাবে ঈদ করছেন, আরও মানে স্পেসিফিক আলোচনাটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে, কদিন আগে সাংবাদিক আনিস আলমগীর কারামুক্ত হওয়ার পরে বলেছিলেন যে কারাগারে শুধুমাত্র একটা নির্দিষ্ট দলের লোকদের ভরে রাখা হয়েছে, অন্য কোনো দলের লোক নেই। তার মানে হচ্ছে বাংলাদেশের কারাগারে এখন যারা রয়েছেন অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী এবং ডাকসাইটে মন্ত্রী এবং আমলারা, পুলিশের মানে বড় বড় অফিসাররা যারা রয়েছেন, তাদের ঈদটা কেমন হবে? কারাগারে তাদের জন্য কি স্পেশাল কিছু থাকবে? চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে। কারাগারে যে বন্দির সংখ্যা, সেই বন্দির সংখ্যা নিয়েও কারা কর্তৃপক্ষ যেটা বলছে সেটা বিশ্বাসযোগ্য কিনা, সেই ব্যাপারেও আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কারাগারের ঈদের কথা। কারাগারের ঈদ কখনোই সুখের ঈদ হওয়ার কথা নয়। যদিও কারাগারে ঈদ আসলে শোনা যায় যে কাউকে হয়তো 2-4 জনকে মুক্তি দেওয়া হচ্ছে, বিশেষ ভালো কাজের পুরস্কার স্বরূপ মুক্তি দেওয়া হচ্ছে। কারাগারে ঈদে ভালো ভালো খাবার দেওয়া হয়, এই ব্যাপারগুলো আমরা শুনে থাকি। কিন্তু কতটা ভালো দেওয়া হয়? কারাগারে যারা ভিআইপি মর্যাদায় থাকেন, অর্থাৎ মানে যারা বিশেষভাবে একটু নজর মানে আরামে থাকেন, সেই আরামে থাকা মানুষগুলোর জন্য কি আলাদা রান্না করা হয় ঈদে? আর অন্যান্য বন্দীদের জন্য কি আলাদা রান্না করা হয়? এই প্রশ্নগুলো আসতে পারে। এই প্রশ্নগুলো কেন আসে? যে ধরেন টাকা পয়সার অভাব নেই, সালমান এফ রহমান বাংলাদেশের দরবেশ নামে খ্যাত, সালমান এফ রহমানের টাকা দিয়ে বাংলাদেশের একটা বড় অংশ কিনে নেওয়া যাবে। সেই সালমান এফ রহমান তো জেলে আছেন। তো তিনি যদি মুক্ত থাকতেন তাহলে ঈদে তার ডাইনিং টেবিলে হাজারো পদের খাবার থাকতো। কিন্তু কারাগারে যখন আছেন তখন তার উদরপূর্তি কিভাবে হচ্ছে, কিংবা যতটুকু আসছে, সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মানে আওয়ামী লীগ সরকারের সব থেকে দুর্নীতিবাজ মন্ত্রীদের অন্যতম জুনায়েদ আহমেদ পলক, এরকম যারা রয়েছেন, দীপুমণি সহ যারা মন্ত্রীরা রয়েছেন, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এই সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, মানে বড় বড় জায়গায় যারা ছিলেন, তারা যারা রয়েছেন, তাদের জন্য ঈদে কি অপেক্ষা করছে? গণমাধ্যম সময় টেলিভিশন এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনে তারা বলছে, ঈদের দিন কারাবন্দীরা পাবেন উন্নত মানের খাবার, অর্থাৎ আজকে তারা উন্নত মানের খাবার পাচ্ছেন। তারা এই যে উন্নত মানের খাবার পাচ্ছেন, সেটা কি ঢালাওভাবে সবার জন্য প্রযোজ্য, নাকি সালমান এফ রহমান, আনিসুল হকদের জন্য এক ধরনের খাবার রান্না করা হবে আর সাধারণ বন্দীদের জন্য এক ধরনের খাবার রান্না করা হবে? সেটা একটা বড় প্রশ্ন। যদিও বিভিন্ন তরফ থেকে যে খবর আসছে সেটা হচ্ছে যে পোলাও, রোস্ট এগুলো থাকছে, তবুও সালমান এফ রহমানদের মানে খুশি নেই, তাদের আনন্দ নেই, তাদের ঈদের উৎসব নেই। এই ব্যাপারগুলো নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর হচ্ছে। সময় টেলিভিশন বলছে, দেশের 73টি কারাগারে এবার ঈদ উদযাপন করবেন 75,000 বন্দী। ঈদ আনন্দের দিনটিতে প্রিয়জনকে ছেড়ে ভিন্ন পরিবেশে কাটাতে হবে তাদের, তবে তাদের জন্য ঈদ ঘিরে বিশেষ আয়োজন করছে কারা কর্তৃপক্ষ। প্রথমেই যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে 73টি কারাগারে 75,000 বন্দী, এই যে তথ্য কারা অধিদপ্তর থেকে সময় টেলিভিশন মানে পেয়েছে, এই তথ্য আমার কাছে বিশ্বাসযোগ্য তথ্য নয়। কারণ কদিন আগেই মুক্তিপ্রাপ্ত সাংবাদিক আনিস আলমগীর তিনি নিজে বলেছিলেন যে আমাকে প্রথমে যে ঘরে রাখা হয়েছিল সেই ঘরে একটা রুমে 35 জন থাকে, এবং ব্যক্তিগতভাবে আমিও কারাগারের বিভিন্ন খোঁজ খবর নিয়ে দেখেছি। দেখলেন এখানে কি কথা হচ্ছে? অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা
আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেডফোন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।